ত্যাগের আহ্বান আর আনন্দের বার্তা নিয়ে আরেকটি ঈদ। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত। এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ শামিল হন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ জাতির সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় হয়েছে মোনাজাত। জাতীয় ঈদগাহ সকাল 7:30টায় এখানে হয় দেশের প্রধান জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। আর এতে শামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি, নানা দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। এবারের ঈদ জামাতে কাতার 121 আর ছিল প্রায় 35,000 মুসল্লির শামিল হওয়ার ব্যবস্থা। নামাজ শেষে খুতবার পর হয় মোনাজাত। এতে ছিল দেশ জাতির শান্তি সমৃদ্ধির কামনা। দোয়া করা হয় ইসরায়েলি আগ্রাসনে হতাহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য। আমাদের প্রিয় স্বদেশ মাতৃভূমির জন্য দোয়া করেছি, বিশেষ করে গাজাবাসীর জন্য দোয়া করেছি। আজকে গাজাবাসী যে আজকে জায়নিস্ট ইসরায়েল কর্তৃক যে নির্বিচারে হত্যার শিকার হয়েছে, তারা যাতে হেফাজত থাকে তার জন্য দোয়া করেছি। দেশবাসীর জন্য দোয়া হয়েছে এখানে। আপনার ফিলিস্তিনের যে মজলুম জনতা, ওনাদের জন্য দোয়া হয়েছে। দেশ এবং জাতির জন্য দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনির যেভাবে মানুষকে নির্যাতন করছে, তার থেকে আল্লাহ তাআলার কাছে আমরা তাদের মুক্তির জন্য বিশেষ করে দোয়া করেছি। মোনাজাত শেষে কোলাকুলি ও কুশল বিনিময় করেন জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা। আমাদের এই দেশ, এই বিশ্ব যাতে শান্তিময় বিশ্ব হিসাবে থাকে, সেই দোয়াটাই করছি। অনেক সুন্দর নামাজ পড়েছি, কোনো অসুবিধা হয় নাই। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং ভিতরে পরিবেশও খুবই ভালো। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আমার বাবা ও ছোট ভাইয়ের সাথে ঈদ যাপন করেছি, তারপর নামাজ পড়েছি। যথারীতি জাতীয় ঈদগাহে এবারের জামাতেও শামিল হতে নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। দেশ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। সামর্থ্য অনুযায়ী করা হচ্ছে পশু কোরবানি। চট্টগ্রাম নগরের জমিতুল ফালা মসজিদে সকাল 7:30টায় ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। একই স্থানে সকাল 8:15 হয় দ্বিতীয় জামাত। এছাড়া সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় শহরের 9টি স্থানে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি, সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। বরিশালে এবার 132টি ঈদগাহ সহ 535 মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে বিশ্ব শান্তি কামনায় করা হয় বিশেষ দোয়া। খুলনায় নগরের সার্কিট হাউস ময়দানে হয় ঈদের প্রধান জামাত। আমরা আজকে খুলনাবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি এবং সবচেয়ে আমার তাদের কাছে দাবি হলো এই যে পরিবেশ বজায় রাখার জন্য যারা কোরবানি দেবেন, অতএব তারা আমাদের নির্দিষ্ট জায়গায় তারা কোরবানিটা দেবেন। রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতে শরীক হন সরকারি, বেসরকারি, উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। আল্লাহর কাছে চাইলাম যে সকল বিশ্বের মুসলমানরা যেন এই কোরবানির মধ্য দিয়ে সমস্ত প্রতিহিংসা সকলের মধ্যে দূর হয়ে যায়। এই উৎসবটি আমরা বলি ত্যাগের উৎসব। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আছে, সেই মন্দার ভিত্তিতেও কিন্তু মানুষ আজকে যাদের সামর্থ্য আছে, ইসলাম যে বিধান ধার্য করে দিয়েছে সেই বিধান অনুযায়ী কোরবানি দিবে। এদিকে বৃষ্টির মধ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। প্রতি ঈদে লক্ষাধিক মুসল্লি সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেও এবার মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হলো দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ঈদের জামাতে দেশ ও জাতির কল্যাণ করা হয় বিশেষ মোনাজাত। দিনাজপুরের গোরে শহীদ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। জামাতে অংশ নিতে আগেভাগে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। 23 একরের বিশাল ময়দানে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই উম্মতের সর্ববৃহৎ ঈদগাহ জামাতে আমরা সকলে অংশগ্রহণ করে সুন্দরভাবে নামাজ আদায় করলাম।
কয়েক বছর ধরে পুরো দেশের মধ্যে সবচেয়ে বড় পরিসরে ঈদের জামাত আয়োজনের জন্য পরিচিত হয়ে উঠেছে গৌড়ে শহীদ ময়দান। এবারের ঈদুল আজহা জামাতে অংশ নিয়েছেন ৩ লাখের বেশি মুসল্লি। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত আমরা ঈদের জামাত বৃষ্টিমুক্তভাবে সুষ্ঠুভাবে আদায় করতে পেরেছি। প্রায় ৩ লক্ষ অধিক মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। গৌড়ে শহীদের আগে ঈদের সবচেয়ে বড় জামাত আয়োজনের জন্য পরিচিত ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। এবার সেখানে অনুষ্ঠিত হলো ১৯৭তম ঈদ জামাত। এতে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। এই মাঠে নামাজ পড়ে আসলে অনেক ভালো লাগতেছে। এই মাঠে আমাদের বাপ-দাদারাও নামাজ পড়েছে এবং নিরাপত্তা বলে খুব ভালো। আজকের যে জামাত অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়েছে এবং যে আমি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। শোলাকিয়ার ঈদের জামাত নির্বিঘ্ন রাখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। আমাদের সকল ধরনের আয়োজন ছিল। মুসল্লিদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা, তাদের উজুর ব্যবস্থা, তাদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, অন্যান্য নিরাপত্তাজনিত সকল ধরনের ব্যবস্থা আমাদের ছিল। সকল মুসলিম উম্মার জন্য এখানে দেওয়া হয়েছে, আমাদের কিশোরগঞ্জের মানুষের জন্য দেওয়া হয়েছে। শোলাকিয়ায় দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ময়মনসিংহ ও ভৈরব থেকে পরিচালনা করা হয় 2টি বিশেষ ট্রেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের সকালে জামাতে শামিল হওয়ার পর পশু কোরবানিতে শামিল হন নগরবাসী। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় এবারও ছিল অনীহা। কোরবানি হয়েছে অলিগলি থেকে শুরু করে বাসার গ্যারেজেও। ঈদের নামাজ আদায়ের পর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে রাজধানী সহ সারা দেশে হয়েছে কোরবানি। চলবে ঈদের 3য় দিন পর্যন্ত। পাড়া মহল্লায় সামর্থ্য ও পছন্দ অনুযায়ী পশু কোরবানি দিয়েছেন নগরবাসী। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা ছাড়াও ফাঁকা মাঠ, অলিগুলি থেকে শুরু করে বাসার গ্যারেজেও পশু কোরবানি করেন অনেকে। ব্যস্ত সময় পার করেন কসাইরা। রাজধানী ঢাকার মতো একই চিত্র বরিশাল, রাজশাহীতে। খুলনায় কোরবানির জন্য জায়গা নির্দিষ্ট করলেও বেশিরভাগ কোরবানি করেন বাড়ির সামনে। কোরবানি শেষে স্বজনদের বাড়িতে মাংস নিয়ে যান অনেকে। এর ভাগ পেয়েছেন নিম্নবিত্ত মানুষেরাও। তবে ভিন্ন চিত্র ছিল সুনামগঞ্জ ও সিলেট। উজানের ঢল ও জলাবদ্ধতার কারণে স্থানীয়দের কোরবানির জন্য যেতে হয়েছে উঁচু স্থানে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিনে কোরবানির পশুর বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবেলা চলছে। এদিন সকাল থেকে শুরু হয় বিভিন্ন সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম। নিরলসভাবে কাজ করছেন কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বর্জ্য অপসারণের পাশাপাশি ছেটানো হচ্ছে ব্লিচিং পাউডার। মঙ্গলবার সকালের মধ্যে শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি নগরপিতাদের। 7 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শুরু হয় কোরবানির পশু বর্জ্য অপসারণের কাজ। নগরীকে 7টি জোনে ভাগ করে 7 জন কাউন্সিলরকে দেওয়া হয় দায়িত্ব। মেয়র জানিয়েছেন 322টি গাড়ি ও 4000 পরিচ্ছন্ন কর্মী প্রায় 9000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করবে। ভাউচার দিয়েছি, পানির ভাউচার। প্রত্যেকটা এলাকায় যেখানে হবে গরু জবাই করবে সেখানে পানি দিয়ে ধৌত করবে। তারপরে রোগ জীবাণু যাতে ছড়াতে না পারে ব্লিচিং পাউডার ব্যবস্থা করেছি। বরিশাল সিটিতে দুপুর থেকে 22টি ট্রাকে শুরু হয় বর্জ্য অপসারণের কাজ। সকালে বর্জ্য ফেলতে বিলি করা হয় 5000 পরিবেশ বান্ধব ব্যাগ। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের কাজ চলায় খুশি নগরবাসী। দূরত্ব আমরা চাই যাতে পরিষ্কারটা দ্রুত করা হোক, গন্ধ না হোক। সিটি কর্পোরেশনকে আমরা আবেদন জানাই পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্মী দিয়ে আছে, সে দ্রুতভাবে অপসারণ করতেছে, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। স্থানে ব্লিচিং পাউডার বস্তা দেয়া আছে, মাল স্তূপ করার এবং পানি ধৌত করার জন্য গাড়ি আছে এবং এই ব্যবস্থাপনার জন্য আমরা আশা করি 6 ঘন্টার ভিতরে আমরা বরিশাল নগরী পরিচ্ছন্ন নগরী হিসেবে গণ্য করতে পারব। সোমবার রাতের মধ্যে অপসারণের লক্ষ্য নিয়ে রাজশাহীর 30টি ওয়ার্ডে 300 ভ্যানে প্রায় 3000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হবে। ছিটানো হবে ব্লিচিং পাউডারও। 30টা ওয়ার্ডে প্রায় 50-এর বেশি টিম আছে, যেখানে শ্রমিক আছে, ভ্যান আছে, যান্ত্রিক গাড়ি ঘোড়া আছে। পরিকল্পনা হচ্ছে আজকে রাত 12টা-1টার মধ্যেই পুরো শহরটি একবারে ঝকঝকে আমরা করে ফেলবো। খুলনাতেও রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপস্থাপনের আশা সিটি কর্পোরেশনের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহায় কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও চামড়া সংগ্রহ নিয়ে জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল।
অনুপম, চট্টগ্রামে তো 7 ঘন্টার একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল যে 7 ঘন্টার মধ্যে পুরোপুরি পরিষ্কার করা হবে। সকাল 10টায় শুরু করা হয়েছে, সেই হিসাবে তো 5টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে ঘোষণাটি দিয়েছিল 7 ঘন্টার মধ্যে তারা ময়লা পরিষ্কারের যে কার্যক্রমটি সেটি শেষ করবেন, তবে আমরাও দেখছি যে সেই অনুযায়ী কিন্তু তারা বেশ ভালো একটি অগ্রগতি ইতিমধ্যে তারা করেছে। আমরা এখন আছি চট্টগ্রামের আলমাস সিনেমা এলাকায়, এবং এখানে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন ডাস্টবিনগুলো কিন্তু ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ইতিমধ্যে যে ডাস্টবিনগুলোতে মূলত ময়লা আবর্জনা পূর্ণ হয়েছে সেগুলো সরিয়ে আবার নতুন করে ডাস্টবিন দেয়া হয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে 4000-এর মতো কর্মী তারা এই সময়ের জন্য নিয়োগ দিয়েছেন, পাশাপাশি 320টির মতো বিভিন্ন আকারের গাড়ি তারা মূলত এই এলাকায়, পুরো এলাকা বা নগরীতে তারা এই বর্জ্য পরিবহনের জন্য তারা ব্যবহার করছেন। 7টি জোনে ভাগ করা হয়েছে, প্রত্যেক জোনেই কিন্তু কন্ট্রোল রুম আছে। নগরবাসীকে অনুরোধ করা হয়েছে যদি কোথাও এরকম ময়লা আবর্জনা দেখে তাহলে সাথে সাথে যেন তাদেরকে কন্ট্রোল রুমগুলোতে জানানো হয়। তবে মেয়র যেটি বলছেন যে এই ইতিমধ্যে তারা কিন্তু চট্টগ্রাম নগরীর প্রধান যেই সড়কগুলো আছে, বড় রাস্তাগুলো আছে, সেগুলো থেকে কিন্তু ইতিমধ্যে ময়লা সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিভিন্ন গলি উপগলি বা আসলে একেবারে নগরীর প্রান্তিক এলাকাগুলোতে যদি কিছু কিছু জায়গায় হয়তো ময়লা থাকতে পারে, যদিও সেখান থেকেও তারা সরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন। সেক্ষেত্রে গলি উপগুলোতে থাকলে সেটি সংশ্লিষ্ট কন্ট্রোল রুমগুলো বা ওয়ার্ড কাউন্সিলরকে জানালে সেটি পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আজকে যদিও 7 ঘন্টার একটি সময় বেঁধে দেওয়া হয়েছে, তবে তাদের যেই কার্যক্রম সেটি মূলত 3 দিনের, অর্থাৎ কালকেও অনেকে কোরবানি করবেন, সেখানেও নানা বর্জ্য তৈরি হতে পারে। সাথে সাথে কালকের বর্জ্যগুলো কিন্তু তারা সংগ্রহ করার জন্য প্রস্তুত আছেন। এরকম ঠিক একই রকমভাবে নগরীতে তারা বর্জ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন স্থানে পানির ভাউচার রেডি রেখেছেন। যদি কোথাও দরকার হয় পানি দিয়ে আসলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই কাজটিও তারা করবেন। এবং তারা নগরবাসীকে শুরু থেকেই অনুরোধ জানিয়েছেন যে ময়লা আবর্জনা সিটি কর্পোরেশন যে পলিথিন ব্যাগগুলো দিয়েছে সেই পলিথিন ব্যাগে ঢুকিয়ে আশপাশের কোনো একটি এলাকায় জড়ো করে রাখলে তারা সেটি তাদের জন্য সরাতে সুবিধা। পাশাপাশি আশেপাশে যদি কোনো ডাস্টবিন থাকে সেখানে নিয়েও রাখা যেতে পারে, তবে একেবারে কোথাও রাখতে না পারলে বাড়ির সামনেও সেই পলিথিনে রাখলে তারা হয়তো সেখান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন। আমরা চট্টগ্রামের বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি, প্রায় বড় বড় যে সড়কগুলো আছে প্রায় সবগুলো সড়কই কিন্তু এখন বলা যায় যে বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে। তবে গলি উপগুলির কথা একটু আগে যেটি বললাম যে সেখানে কিছু কিছু জায়গায় হয়তো বর্জ্য আছে। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই ধরনের একটি সুনাম আছে যে তারা নির্ধারিত সময়ের মধ্যেই তারা মূলত এই বর্জ্য অপসারণ করেন। অন্যান্য বছরগুলোতে আমরা সেটি দেখেছি, এবং পাশাপাশি নগরবাসীর এক ধরনের সচেতনতা এই ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আমরা আর 1 ঘন্টাখানেক সময় আছে, এই 5টার মধ্যে হয়তো তাদের যে নির্ধারিত সময়সীমা সেটি শেষ হবে। তবে আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করছি যে নগরের প্রধান সড়কগুলোতে কিন্তু এখন আর কোনো বর্জ্য নেই। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু নগরীর বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে বিবিরহাট বা আতুরা ডিপো এলাকায় কিন্তু চামড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও একটি বড় ধরনের বর্জ্য তৈরি হচ্ছে। তো সেটি সরিয়ে নেওয়ার জন্য আলাদা ব্যবস্থার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। সেখানেও তারা আজকে সন্ধ্যার পরে আসলে মূল কার্যক্রমটি তারা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অনুপম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু বরিশালের পরিস্থিতি জেনে আসি, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন। বরিশালে বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা এগুলো, আর সিটি কর্পোরেশন থেকে যে 5000 পরিবেশ বান্ধব ব্যাগ সরবরাহ করা হয়েছে, সবাই সেটি ব্যবহার করছে কিনা? জি, আসলে সকাল থেকে দুপুর থেকে কিন্তু শুরু হয়েছে। দুপুর 2টা থেকে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যে 1000 পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু বরিশালের যে বজ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন। আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বরিশালের হাটখোলা নামক একটি এলাকা। এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে এখানে যে পরিমাণ পশু জবাই করা হয়েছিল তার মধ্যে কিন্তু আসলে সেই যে ময়লা আবর্জনা যেগুলো ছিল ইতিমধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সেগুলো পরিষ্কার
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং এই জায়গায় কিন্তু ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে যাতে কোনো প্রকার দুর্গন্ধ না ছড়ায়। তার কারণে কিন্তু তারা পানি ছিটিয়েছেন, ব্লিচিং পাউডার ছিটিয়েছেন এবং তাদেরকে ঝাড়পোছও করতে দেখা গেছে। এছাড়া আমরা দুপুরে যখন বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় ছিলাম, সেখানে আমরা দেখেছি প্রায় সিটি কর্পোরেশনের 24টি গাড়ি এবং গাড়ির সামনে কিন্তু লেখা ছিল, এটি প্রত্যেকটা গাড়ির সামনে কিন্তু ব্যানার ছিল এবং সেখানে দ্রুত সময়ের মধ্যে যে এই ময়লা আবর্জনা যেগুলো রয়েছে সেগুলো যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি স্লোগানও ছিল। এবং বরিশাল সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তারা রয়েছেন, পরিচ্ছন্নতা কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু 6 ঘন্টা সময় দিয়েছেন, যে 6 ঘন্টার ভিতরে তারা বরিশাল নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে নগরবাসীকে উপহার দেবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বরিশালের যে নগরবাসী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রকে সাধুবাদ জানিয়েছেন যে এত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে যে তারা এই কাজটি করেছেন, তার জন্য কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে বরিশাল নগরী যাতে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী থাকে, সে লক্ষ্যে সিটি কর্পোরেশনকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর বিকেলেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু ছোট ছোট এলাকা যেগুলো রয়েছে, অলিগলি যেগুলো রয়েছে, সেখানে কিন্তু পশু জবাই হচ্ছে এবং সেগুলোকে তাদেরকে ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সেখানে যাতে তারা ময়লা আবর্জনা যেগুলো রয়েছে সেগুলো যাতে তারা রাখেন এবং পরবর্তীতে সিটি কর্পোরেশন থেকে সেগুলো কিন্তু সংগ্রহ করা হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বরিশাল সিটি কর্পোরেশনের খবরাখবর। চট্টগ্রাম এবং বরিশাল থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। পশু কোরবানির পর চলছে চামড়া বেচা কেনা। চট্টগ্রামে ন্যায্য দামে চামড়া বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। সরকার দাম নির্ধারণ করে দিলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের। মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ 55 টাকা নির্ধারণ করলেও আড়তদাররা 25 টাকার বেশি দাম দিচ্ছেন না। এতে লোকসানের মুখে তারা। অন্যদিকে আড়তদাররা বলছেন, লবণের দাম নাগালে থাকলেও অন্যান্য খরচ বাড়ায় চামড়ার বেশি দাম দিতে পারছেন না তারা। এছাড়া মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় লোকসান গুনতে হচ্ছে, দাবি আড়তদারদের। ট্যানারের মালিকেরা আমাদের কাছ থেকে চামড়া কিনে নিবে ফুট হিসাবে, মানে এই চামড়াটা অ্যাভারেজে কত ফুট হয় এই হিসেবে। ওরা ওই ফুটটা না বুঝার কারণে আর চামড়ার দাম মনে করতেছে বেশি হবে, বেশি বলতে রাখি দেওয়ার কারণে লাস্টে ওটার কম বিক্রি হতো, ওইখানে লোকসান খায়। উজানের ঢল ও বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের 4 উপজেলার অর্ধশতাধিক গ্রাম। পানি ঢুকে পড়েছে সুনামগঞ্জ শহরেও। এতে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে এসব এলাকার বাসিন্দাদের। ঈদের নামাজ আদায় করতে হয়েছে মসজিদে, পশু কোরবানি করতে খুঁজতে হয়েছে উঁচু জায়গা। উজানের ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা। এর মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে পানি ভেঙে ঈদের নামাজ আদায় করতে মসজিদে ছুটতে হয়েছে মুসল্লিদের। পশু কোরবানি নিয়েও বিপাকে পড়তে হয় পানিতে তলিয়ে যাওয়া এলাকার বাসিন্দাদের। অনেকে খুঁজে ফিরেছেন উঁচু জায়গা, কেউ বা স্থগিত রেখেছেন কোরবানি। রাস্তার মধ্যে উড়াত পানি, কোনোখানে আঁটু পানি, মনে করেন গরু কয় কোরবানি দিব আর কয় ফালাইব। আমাদের বাসা বাড়িতে ঢুকে পড়ছে পানি, তাই কোরবানি দেওয়ার সম্ভব হচ্ছে না। কোরবানি কাটতাম কোন সময় আমরা সময়ত্রী পাইলাম না, আমরা কে আতঙ্কের মধ্যে আছে আমরা পানি লইয়া। এদিকে উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় 4 উপজেলায় প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। ঘরবাড়ি ও সড়ক তলিয়ে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। ঈদের দিন কেমনে কিতা করতাম, আমরা একটা কোনো কিছু নাই, আমরা পানি টানি আই পড়ছে। কাপড় চোপড় ডেক বাসন আমরা সব কিছু চলে গেছে। ওখানে আমরা ঈদ করার কোনো সুযোগ সুবিধা নাই। 72 ঘন্টার পূর্বাভাসে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের দিন সকালে আকস্মিক জলাবদ্ধতার কবলে পড়ে সিলেট। রাতভর বৃষ্টিতে ভোর থেকে পানি উঠতে শুরু করে নগরীর বিভিন্ন এলাকায়। প্রায় 7 ঘন্টা জলমগ্ন থাকে শহরের বাড়িঘর, রাস্তাঘাট। আবহাওয়া অফিস জানায়, সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 72 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর জেরে পানি ঢুকতে শুরু করে শহরের বিভিন্ন এলাকায়। এর মধ্যে নগরীর উপশহর, সোভানীঘাট, জামতলা, তালতলা সহ বেশ কিছু নিচু এলাকা তলিয়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। পানি প্রবেশ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজেও। তবে দুপুরের দিকে পানি নামতে শুরু করায় স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি।
ঈদকে ঘিরে আনন্দ নেই সিরাজগঞ্জে যমুনার ভাঙন কবলিত মানুষের। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। তাদের অভিযোগ, সরকারি কোনো সহায়তা পাননি তারা। চাহিদাপত্র পেলে সহায়তার আশ্বাস জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। কয়েকদিন ধরে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে। ঘরবাড়ি সহ ফসলি জমি হারিয়ে অসহায় বহু পরিবার। ঈদকে ঘিরে তাই আনন্দ নেই। ভাঙন কবলিতরা জানান, গত কয়েক বছরে কয়েকশো পরিবার যমুনাতে ভিটেমাটি হারিয়েছে। আমরা ভাঙন দিছি, আর বছরও ঈদ হয়েছে ভাঙনের ফারা ছিলাম, এবারও ঈদ হয়েছে ভাঙনের ফারে রয়েছে, এবার কুরবানি দিবার ফারা পাইতেছি না। 4-5টা গাঁও গেছে, 4-5টা মসজিদ গেছে, 4-5টা গুরুস্থান গেছে। ভাঙার পরও আছে, চলমান আছে। এখন জালালপুর, অর্ধেক জালালপুর ভেঙে গেছে। সহায় সম্বলহীন এই মানুষগুলোর অভিযোগ, সরকারি বেসরকারি কোনো ধরনের সহায়তাও তারা পাননি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সরকার উপর থেকে দেখলি আমরা মনে করি একটু আশ্রয় নিলাম না, বাঁচি। আমাদের নদীর কাজটা দ্রুত করা দরকার। ঘর বাড়ি সময় টানতেই অস্থির, রাতে ঘুম পাইতে হারে না। এরা ঈদ এবারে কিসের পরই দেবো। চাহিদাপত্র পেলে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পের কাজ চলমান, কাজ শেষ হলে নদী ভাঙন থাকবে না। ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের কাছে চাহিদা আসতে হবে। চাহিদার প্রেক্ষিতে আমরা সেখানে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চ্যানেলের ঠিক উল্টা পাশে জরুরি ভিত্তিতে আমাদের 900 মিটার ড্রেজিং কাজ অতি সম্প্রতি শেষ হয়েছে। এই ড্রেজিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে মূল ব্যাংকে পানির চাপ কমে পানি বিকল্প পথে যেতে পারে। সব হারিয়ে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। সকাল 10:30টায় হিলি সীমান্তে চেকপোস্ট গেটের শূন্য রেখায় শুভেচ্ছা বিনিময় চলে। পরে দুই বাহিনীর সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন দিবস ও ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো হয়। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানায় বিজিবি। মানিকগঞ্জ সদর থেকে শহীদুল ইসলাম নামে কাশিমপুর কারাগারের এক হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা আরিচা মহাসড়কের জাগির ধলেশ্বরী সেতু নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেয়ে জাগির ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের 4 নম্বর পিলারের কাছ থেকে শহীদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ নিহতের স্ত্রীকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। রাতে ছিনতাইকারীর কবলে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এর আগে রবিবার রাতে নিজ কর্মস্থল থেকে মানিকগঞ্জে ভাড়া বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে নিহতের স্ত্রী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। ঈদের ছুটিতে সারা দেশে পর্যটন কেন্দ্রে ভিড় করছেন পর্যটকেরা। আরও জানাতে খাগড়াছড়ি ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, ঈদের ছুটিতে বর্ষার যে অপার্থিব সৌন্দর্য, এটা দেখার জন্য কিন্তু খাগড়াছড়িতে কিন্তু ইতিমধ্যে পর্যটকরা আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির প্রধান যে পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্রে। সেখানে কিন্তু সকাল থেকে অন্তত 1000-এর বেশি পর্যটক কিন্তু ইতিমধ্যে ভ্রমণ করে এবং দিনের যে বাকি অংশটা
আরও কিন্তু পর্যটক ভিড় করবে বলে এখানকার সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ ভালো একটা বৃষ্টি হয়েছে, এরপরেও কিন্তু আমরা দেখছি যে পর্যটকদের যে ভিড় সেটা কিন্তু এখানে রয়েছে এবং মানুষ কিন্তু বৃষ্টি উপভোগ করে এখানকার যে প্রকৃতির যে সৌন্দর্য, বিশেষ করে বর্ষায় যে সবুজ পাহাড় এবং একই সাথে ঝর্ণা, এই রূপ দেখার জন্য কিন্তু মানুষ পাহাড়ের দিকে ছুটছে। এবং এই ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে কিন্তু সাধারণ যারা পর্যটক রয়েছে তারা কিন্তু আগামী শনিবার পর্যন্ত কিন্তু এখানে যে পর্যটকদের যে আগমন সেটা অব্যাহত থাকবে বলে পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে। এবং এখানকার যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলো কিন্তু ইতিমধ্যে 50 থেকে 60% কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। শুধু আলুটিলা পর্যটন কেন্দ্র নয়, এখানে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক বা জেলা পরিষদ পার্ক, সবখানে কিন্তু আমরা পর্যটনের যে পদভারে কিন্তু মুখরিত এই এলাকাটি, প্রতিটি পর্যটন কেন্দ্র। একই সাথে খাগড়াছড়ি হয়ে কিন্তু পর্যটকরা কিন্তু সাজেক ভ্রমণ করছে, সেক্ষেত্রে সাজেকেও কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক ইতিমধ্যে সেখানে পৌঁছেছে বলে আমাদের পর্যটন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। এবং তারা একটা বিষয় বলছে যে আসলে বর্ষার এই রূপ উপভোগ করার জন্য তারা কিন্তু এখানে আসছে। একটা বিষয় হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার পর্যন্ত সরকারি ছুটি রয়েছে, বৃহস্পতিবার অনেকে বন্ধ নিয়ে পরবর্তী যে সাপ্তাহিক ছুটিগুলো অর্থাৎ একটা লম্বা ছুটি কিন্তু মানুষ পাচ্ছে, সেই হিসেবে কিন্তু এখানে তারা ভিড় করছে। এবং এখানে নিরাপত্তার যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রতিটি পর্যটন কেন্দ্রে টুরিস্ট পুলিশের যে টহল টিম সেটা কাজ করছে এবং তাদের যে মোবাইল টিম সেটাও কাজ করছে। একই সাথে দুর্গম এলাকাগুলোতে যদি পর্যটকরা গিয়ে কোনো ধরনের ঝুঁকিতে পড়ে, সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে যদি টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করে, তারা কিন্তু পর্যটকদের সর্বোচ্চ ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সমীর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু কুয়াকাটার পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, আমরা খাগড়াছড়ির খবর জানছিলাম যে সেখানে পর্যটকের বেশ উপস্থিতি আছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিস্থিতি জানাবেন, আর হোটেল মোটেলগুলোতে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি, ঈদুল আজহার দিন পর্যটকের টইটুম্বুর থাকে কুয়াকাটা সৈকতে, কিন্তু এবছর পুরো চিত্রই উল্টো। কুয়াকাটা সৈকতে এখন অনেকটা ফাঁকা, ঈদ উপলক্ষে আগমন ঘটেনি তেমন পর্যটকের। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে। এখন জোয়ার চলছে, হাতে গোনা গুটি কয়েক পর্যটক ও ক্যামেরাম্যানরা সৈকতে রয়েছেন। ঈদের দিনেও পর্যটকরা না থাকায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আমার সাথে কথা হয়েছে ব্যবসায়ীদের সাথে, তারা যেটা জানিয়েছেন আগামীকাল থেকে কুয়াকাটা পর্যটকদের সংখ্যা বাড়বে পারে, তবে সেটাও নিশ্চিত করে বলতে পারেননি কেউই। কুয়াকাটা যে সকল পর্যটকের আগমন ঘটবে তাদের নিশ্চিদ্র নিরাপত্তায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে টুরিস্ট পুলিশ। এখানকার টুরিস্ট পুলিশ দায়িত্বরত পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ, তার সাথে কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন, তাদের সদস্যের পাশাপাশি নৌ পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া নৌ পুলিশ মোতায়েন রয়েছেন। তারা যেটা আমার সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে বিভিন্ন দর্শনীয় স্পটগুলো, পর্যটন স্পটগুলোকে তারা বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন, যেটা 3 নদীর মোহনা, গঙ্গামতির চর, বাড়তি পুলিশ সদস্য, যাতে পর্যটক নিরাপত্তাভাবে তাদের কোনো সমস্যা না হয়, এই জন্য তারা ব্যাপক দৃষ্টি রেখেছেন। তারা মনিটরিং করছেন, তারা সিসি ক্যামেরা দ্বারা পুরো সৈকত এলাকা তিনি মনিটরিং করছেন। আর এখানকার যারা ব্যবসায়ীরা, যারা হোটেল মোটেল ব্যবসায়ী আছেন, তারা কিন্তু এখন বলছেন আগামীকাল থেকে পর্যটক আসতে পারে, কিন্তু আজকে কোনো পর্যটক নেই, প্রায় 50% কম পর্যটক আছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি এবং কুয়াকাটা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। মাদারীপুরে স্ত্রীকে ভরণ পোষণ না দেয়াকে কেন্দ্র করে 2 পরিবারের মারামারিতে 10 জন আহত হয়েছেন। রাতে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় এই ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটমাঝি গ্রামে সাবেত আলীর স্ত্রী শাহনুর সম্প্রতি ভরণ পোষণ না পাওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে গতরাতে শাহনুরের বাবা কবির মাতুব্বর কথা বলতে গেলে দুপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে নারীসহ 2 পক্ষের 10 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত 2 জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কোনো পক্ষ থেকেই থানায় অভিযোগ জানানো হয়নি বলছে পুলিশ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।